আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো প্রত্যেক দিন 4টা সাবজেক্ট, প্রত্যেক দিন রিভিশন। এবং আমরা তোমাদের বারবার বলছি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তুমি গেম চেঞ্জিং হয়ে যাবে তোমার জন্য যদি তুমি এই রেগুলার এই কাজটা করতে পারো। প্রত্যেক দিন ইংলিশ সাধারণ জ্ঞান একটু পড়তেই থাকো, প্রত্যেক দিন হচ্ছে সায়েন্সের 2টা সাবজেক্ট পড়ো, রেগুলার পরীক্ষা দাও, রেগুলার প্রত্যেকটা ঘন্টা মনিটর করো যে কোন ঘন্টায় অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট পড়লা কিনা। এবং এই কাজটা যদি রেগুলারিটি মেনটেন করে করো, নিশ্চিত করে তুমি তোমার অবস্থানটা দেখতে পাবা, ক্রমাগত আপগ্রেডেড হবে। এবং আমরা যেটা বলি যে একটা মানুষ অল্প অল্প করে উন্নতি করলে যেমন অসাধারণ হয়, ঠিক তেমনি করে একটা স্টুডেন্ট যদি জাস্ট 1 নাম্বার করে রেগুলার 1 নাম্বার করে ইম্প্রুভমেন্ট আনে, দেখা যাবে 1 মাসের মধ্যে সে স্বাভাবিক অবস্থায় যে জায়গায় ছিল তার সে 30 নাম্বার বাড়বে। যে কোনো শিক্ষার্থীকে বলা যায় যে 1 নাম্বারকে ইম্প্রুভ করা সম্ভব কিনা, এটা খুবই সহজ। 1 নাম্বার করে রেগুলার ইম্প্রুভমেন্ট নিয়ে আসা খুবই ইজিয়েস্ট একটা ওয়ার্ক, কিন্তু পারে না কেন? কারণ হচ্ছে যে ওই 1 দিন 2 দিন কাজ করতে মন চায়, কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে যে একদম রেগুলারিটি মেনটেন করে করা এইটা মন চায় না। মনে হয় যে 3 দিন করলাম, 2টা দিন রেস্ট নেই, এই 2টা দিন রেস্ট নিতে যায় 4টা দিন শেষ, তারপর মনে হচ্ছে 1 সপ্তাহ করলাম, আছে 2টা দিন রেস্ট নেই। নো, প্রত্যেক দিন পড়তে হবে। অ্যাডমিশন টেস্ট হওয়ার পূর্ব পর্যন্ত, আমি আবার বলছি এই কথাটা, অ্যাডমিশন টেস্ট হওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেক দিন 4টা করে সাবজেক্ট পড়তেই হবে, রেগুলার রিভিশন দিতে থাকো। এবং শেষে তুমি দেখবা যে তোমার সব পড়া মনে আছে এবং তোমার মনে হবে যে এত সহজ কেন, প্রশ্ন এত ইজি কেন। আসলে সহজেই আসে প্রশ্ন, কিন্তু চান্স পায় না কেন? কারণ হচ্ছে যখন একবারে সবগুলো চ্যাপ্টার, ফিজিক্সের প্রায় 21টা চ্যাপ্টার, বায়োলজির 24টা চ্যাপ্টার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 10টা, তার মানে টোটাল 55টা চ্যাপ্টার, ইংলিশের এতগুলো টপিক, জেনারেল নলেজের সবগুলো মিলে যখন পরীক্ষা হয়, দেখবা বেশিরভাগ স্টুডেন্টের মাথা ওই সময় হ্যাং হয়ে গেছে, জানা জিনিস ভুল করছে। আর টিচাররা তো বাছাই করো ওই প্রশ্নগুলো, যে কোশ্চেনগুলো একটু কনফিউশন হবে, তাহলে কনফিউজিং কোশ্চেনগুলো কারেক্ট করার জন্য বারবার রিভিশন, রেগুলারিটি মেনটেন করে তুমি পড়তে থাকো, দেখো যে অসাধারণ স্টুডেন্টে পরিণত হয়ে যাবে। আর অলওয়েজ এটা চিন্তা করবা যে ইনশাল্লাহ অবশ্যই তুমি মেডিকেলে টিকে যাচ্ছে। এটা কিন্তু প্রথম থেকে আমি বারবার বলছি। এবং রেগুলারিটি মেনটেন করে দেখো যে প্রত্যেকটা অধ্যায় থেকে গড়ে কিন্তু 1টা 2টা করে প্রশ্ন থাকবে, তো ওই প্রশ্নগুলো যদি তুমি প্রথম থেকেই মাথায় নিয়ে রাখতে পারো, বিশ্বাস কর তোমাদের খুব ইজি মনে হবে যে কিরে ভাই এটা তো কিছুই না। তার মানে হচ্ছে যে যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেই জায়গাটা রেগুলার প্র্যাকটিস। এবং দেখো আমরা আলহামদুলিল্লাহ কয়েক হাজার বোধহয় নাম্বার অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে না এই কয়েকদিনের মধ্যে, আমরা কেবল শুরু করছি এবং এটা ক্রমাগত বাড়তে থাকবে। তার মানে রেগুলারিটি যদি আমরা মেনটেন করি, ইনশাআল্লাহ তুমি দেখবা যে ক্রমাগত তোমার উন্নতি হতেই আছে। এবং এখানে যে জিনিসটা বলবো, মাইন্ডসেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের মতো কম্পিটিটিভ পরীক্ষায় তোমার এটা অবশ্যই তোমার নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে যে ইনশাআল্লাহ তুমি ঠিকভাবে পড়তেছো এবং তুমি অবশ্যই অসাধারণ রেজাল্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে হচ্ছে যে প্রথম খুব দ্রুত পড়বো, খুবই দ্রুত। এবং সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছিলা যে ভাইয়া ওই তরঙ্গ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আরেকবার হবে, তার আগে আরেকবার একটু রিভাইজ করাই, যে দেখি যে কোন কোন জায়গায় কি ব্যাপার স্যাপার আছে, এটা একটু আরেকবার একটু রিভিশনের মধ্যে নিয়ে আসি আমরা। ঠিক আছে, তাহলে শুরু করছি, ইনশাআল্লাহ কমেন্টস করতে থাকবা। তরঙ্গের যে ধর্ম পর্যবেক্ষণে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য করা যায়, কয়েকবার এই লাইনটার উপর ভিত্তি করে কয়েকবার প্রশ্ন আসছে। সেটা কি? অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ পার্থক্য করবে একটা বৈশিষ্ট্য, কি সেই বৈশিষ্ট্য? সমাবর্তন। কিরাম বলো তো? সমাবর্তন। এই সমাবর্তনের উপর ভিত্তি করে পার্থক্য করতে পারো। সমাবর্তন কি? একটা তলে আলো পড়ে আলোক রশ্মির যে কম্পনটা হয়, তার মানে কোনো তলে আলোক রশ্মির যে কম্পন সেটাকে সমাবর্তন বলে। আর অপবর্তনটা কি? ধরো আলো কিংবা শব্দ, 2টার ক্ষেত্রে হয়। এটা কি? আলো সামনের দিকে আগায় যাচ্ছে, শব্দ সামনের দিকে যাচ্ছে, ধরা যাক তার সামনে একটা প্রতিবন্ধক আসছে, তখন সে কি করবে? প্রতিবন্ধক কিনারা ঘেঁষে, কয় না গা ঘেঁষতে গেল রে বাবা, এই কিনারা ঘেঁষে যাওয়ার যে বৈশিষ্ট্য এটাকে বলে অপবর্তন। তার মানে কিনারা ঘেঁষে যাওয়ার যে বৈশিষ্ট্য সেটা কি বলে? অপবর্তন। আর আলো, মনে করো আমি যে রুমটা ক্লাস নিচ্ছি, এখানে কিন্তু প্রচুর হচ্ছে লাইট আছে, এই লাইটগুলো কি হচ্ছে, আমি যদি আমার এই হাতটায় মাইক্রোস্কোপ দিয়ে দেখি, দেখবো যে আলো এখানে পরে ড্যান্স করতেছে। এই যে আলো একটা তলে পরে ড্যান্স করছে, এই জিনিসটাকে বলে কি জানো? এই জিনিসটাকে বলে হচ্ছে সমাবর্তন। তাই এটা শুধু আলোর হবে, শব্দর ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপার আমরা দেখতে পাবো না। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে এবার যেটা তরঙ্গের যে ধর্ম অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য করা যায়, এটা হচ্ছে সমাবর্তন। আচ্ছা, কত তীব্রতা লেভেলের শব্দ মানুষের কানে যন্ত্রণা শুরু করে? ওই যে একটা বিশাল ছক পড়ছি না, খেলাস, ওই ছকটা আবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং ওই ছক থেকে যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। ওই যে মানুষের শ্রাব্যতার স্বাভাবিক সীমা যে বুঝো নাই, মানে হচ্ছে যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 10/11 ওয়াট পার মিটার স্কয়ার, তারপর হচ্ছে পাতার মর্মধ্বনি 10/10 ওয়াট পার মিটার স্কয়ার, তারপর নির্জন রাস্তা 10/9, তারপর হচ্ছে পাশে হচ্ছে লাইব্রেরি 10/8। খেলা আছে না, ওই ছকটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, ওইখানে ওয়াট পার মিটার স্কয়ারে কত এবং ডেসিবেল এককে কত খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে অনেকে তোমরা উত্তর করে ফেলছো কত তীব্রতা লেভেল। তা আমরা একটু এগুলো একটু বলি, এগুলো কত? 60 হচ্ছে স্বাভাবিক কথোপকথন, 60 ডেসিবেল, ঠিক না? আচ্ছা, 80 কি ছিল? তার মানে 10^4 যেটা, 10^4 কোনটা ছিল? যদি আমরা পিছন থেকে যেতে থাকি, কারখানার হচ্ছে 80 ডেসিবেল।
আর 120 ডেসিবেল ছিল হচ্ছে কত, এইটার কারণে হচ্ছে মানুষের কানে যন্ত্রণা তৈরি হয়েছে 120 ডেসিবেল, ঠিক আছে। আচ্ছা 100 ডেসিবেল এটা দরকার নেই, তাহলে 120 ডেসিবেল, ওকে ফাইন। আই ও 4i তীব্রতা সমান দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ সর্বনিম্ন আলোর তীব্রতা। আচ্ছা সর্বোচ্চ মানে দুইটার যোগফল আর সর্বনিম্ন মানে দুইটার বিয়োগফল, তাহলে আই এবং 4i এই দুইটা যোগ করলে কি হবে 5i, আর বিয়োগফল করলে কত হবে 3i, তাহলে 5i এবং 3i এই দুইটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তার মানে ওই যে ভেক্টরের ক্ষেত্রে তুমি পড়ছো সর্বোচ্চ মানে দুইটা যোগফল আর সর্বনিম্ন বিয়োগফল, এটা থেকে এটা তুমি কারেক্ট করে ফেলতে পারো, ওকে। শব্দের তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক, তাহলে ওই ফর্মুলাটা আরেকবার একটু খেয়াল করো তো, কত সহজ জিনিস। আই সমান কি পড়ছিল 2π² f² a² রো ভি, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের তীব্রতা হচ্ছে আই, ইন্টেন্সিটি, বিস্তার হচ্ছে এই যে এ, তার মানে আই সমানুপাতিক হচ্ছে a²। কোনটা রয়েছে 4 নাম্বারটা। দেখো একটা অধ্যায় তুমি যখন কয়েকবার এরকম করে রিভাইজ দিবা, কয়েকবার যখন তুমি অ্যানালাইসিস করবো না আমরা, তুমি দেখবা যে প্রশ্নগুলো তোমার মাথার মধ্যে চলে আসছে, খুবই ইজি মনে হবে, যে একদমই সহজ ইনশাআল্লাহ, ওকে। দুটি শব্দ উৎসের ক্রিয়া লব্ধি শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 4 বার। আচ্ছা এই যে 4 বার পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি পাচ্ছে, খেয়াল রাখবা যে বিট মানে কিন্তু কম্পাঙ্কের পার্থক্য, বিট মানে কি বলো কম্পাঙ্কের পার্থক্য, সে কেউ বলো বিট মানে কম্পাঙ্কের পার্থক্য, তাহলে এ থেকে বোঝা যায় প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, তার মানে কম্পাঙ্ক এই যে 4 বার কম বেশি হচ্ছে, একবার বড় যে হচ্ছে ধরো 10, একবার হচ্ছে 6, তাহলে 4 বার এই যে কম বেশি হচ্ছে এটা হচ্ছে বিট, এটা কি বলে বলো বিট, তাহলে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কত হচ্ছে 4, ওকে ফাইন। স্থির তরঙ্গের নিষ্পন্দ বিন্দুর কণার বেগ হবে। আচ্ছা এই যে সুস্পন্দ এবং নিষ্পন্দ খেয়াল আছে, তা আমি সবসময় বলি নিষ্পন্দ বিন্দু যেটা আছে তার মানে কোনো স্পন্দনই নাই, তাহলে বেগও নাই, তাহলে বেগ শূন্য। তার মানে নিষ্পন্দ ওই যে হার্টবিট যখন চলে তখন এটা আমরা ইসিজি দেখছো না, দেখছো তো, তাহলে ইসিজিতে এই যে এরকম থাকলে বোঝা যাচ্ছে যে ওকে চলতেছে, আর যদি দেখা যায় আল্লাহ না করে এরকম, তার মানে কি কোনো স্পন্দন নাই, তখন নিষ্পন্দ, ঠিক আছে। তাহলে নিষ্পন্দ বিন্দু তার মানে এটা কোনো বেগই নাই, এই জিনিসটা ভালো করে ইনশাআল্লাহ আমরা খেয়াল করবো, ওকে ভাই। ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ, আমরা জানি নর্মালি যে শব্দটা তৈরি হয়, নর্মালি যে আমরা যে কথা বলছি এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, তার মানে তুমি যদি আমার সামনে বসে থাকতা তাহলে তোমার কানে এটা কিভাবে যাইতো, সংকোচন প্রসারণের মাধ্যমে যাইতো, এবং এইটা যাওয়ার জন্য একটা হচ্ছে কি একটা জ্বর মাধ্যম লাগতো। এই যে যখন ইয়াতে গেছে, চাঁদের মধ্যে গেছে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আছে না, ওরা কিন্তু যে কথা বলছে তখন কিন্তু এই যে নর্মালি তুমি আমি যেভাবে কথা বলছি এইভাবে বলতে পারেনি, কেন, কারণ ওইখানে বায়ুমণ্ডল নাই তো। এই যে আমরা চাঁদ মামা বলি, কিন্তু চাঁদে কিন্তু আমরা বসবাস করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে কোথায়, মঙ্গলে, কেন, কারণ মঙ্গলের যে বায়ুমণ্ডল আছে সেটা অনেকটা দুনিয়ার সাথে ম্যাচিং করে। তো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যেই জায়গায় কোনো মাধ্যম নাই, মাধ্যম বলতে কি, যেমন বায়ু মাধ্যম হইলেও থাকা লাগবে, যে কোনো একটা মাধ্যম যদি থাকে তাহলে কথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যদি মাধ্যম না থাকে কথা যাইতেই পারবে না। এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তাহলে ওই যে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন ওরা যে গেল ওইখানে কীভাবে কথা বলছে, বেতার তরঙ্গ, কেন, কারণ বেতার তরঙ্গ হচ্ছে কানের মধ্যে রেডিও লাগানো আছে, মাধ্যম ছাড়া এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, বুঝতে পারছো, তার মানে শূন্য কোনো মাধ্যমই লাগবে না, বায়ু মাধ্যম টাধ্যম কিচ্ছু লাগবে না, এমনিতেই যাইতে পারবে, এটা স্পেসের মধ্যে চলে যেতে পারবে। তাহলে ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ কোনটা, যে কেউ বলবে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, এটা কিন্তু অনুদৈর্ঘ্য নয়, এইটা হচ্ছে অনুপ্রস্থ বা আট তরঙ্গ, ওকে। আচ্ছা একজন শ্রোতা সাধারণত কত ডেসিবেল তীব্রতা লেভেলে পার্থক্য করতে পারে, শোনো, তোমাকে যদি আমি 1 লক্ষ টাকা দিই, দিয়া যদি বলি যে ঠিক আছে এই টাকাটা রাখো, তুমি যদি আল্লাহ না করে 1 টাকাও খরচ করো, এরপরে যে আমি ঠিকভাবে গুনি 1 টাকা কিন্তু কম পাবো, মানে 1 টাকা কম হলে কিন্তু আমি বুঝবো যে একটু খোঁচর মোচর করছে, তার মানে এই যে 1 ডেসিবেল পার্থক্য সে কিন্তু বুঝতে পারে, সামারিতে নিশ্চয়ই করছো তোমরা। তাহলে একজন শ্রোতার সাথে কত ডেসিবেল তীব্রতা লেভেলের পার্থক্য বুঝতে পারে, 1 ডেসিবেল তীব্রতা লেভেলের পার্থক্য বুঝতে পারে, ওকে ফাইন। এরপরে কি রয়েছে, অজানা কম্পাঙ্ক। আচ্ছা খেয়াল আছে তোমাদের অজানা এবং জানা জিনিসটা কি বলছিলাম, অজানা হইলে অস্বাভাবিক হবে, অজানা মানে কি বলতো, অস্বাভাবিক, অজানা মানেই কিন্তু হচ্ছে অস্বাভাবিক, অস্বাভাবিক, ওকে ফাইন। তাহলে অজানা কম্পাঙ্কের বাহুতে মোম লাগালেন, মোম লাগাইছে মানে একটা জিনিস ভর যুক্ত করছে মানে প্লাস, বিট সংখ্যা কমছে মানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি মাইনাস, কিন্তু অস্বাভাবিক যে হয়েছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস না প্লাস হবে, প্লাস মানে কি বাড়ছে, প্লাস মানে বাড়ছে, বুঝতেছো আমার কথা, তার মানে তখন হচ্ছে কম্পাঙ্কের মানটা বেশি হবে, ওকে। কোনো একটি স্পিকার শব্দের পরিমাণ 2 গুণ বৃদ্ধি করে, ভেরি ফাইন। যে কোথাও 3টি স্পিকার ব্যবহার করা হয় শব্দের পরিমাণ কত ডেসিবেল বৃদ্ধি পাবে। আচ্ছা এইটা খুব ইন্টারেস্টিং জিনিস, দেখো শব্দের পরিমাণ যদি কোনো একটি স্পিকার শব্দের পরিমাণ 2 গুণ বৃদ্ধি করে, ওকে ফাইন। যে কোথাও 3টা স্পিকার ব্যবহার করা হয় শব্দের পরিমাণ কত ডেসিবেল বৃদ্ধি পাবে। আচ্ছা এই টাইপের কোশ্চেন্স আমি কিন্তু তোমাদের বারবার বলছি, যদি এখানে প্রশ্নের মধ্যে একটু খোঁচর মচর আছে, মূলত এখানে ভাষার মধ্যে একটু ডিস্টার্ব আছে, আমি তোমাদের বলছিলাম যে দ্বিগুণ হইলে তুমি খেয়াল রাখবা যে দ্বিগুণ হইলে হচ্ছে 3 আনসার হবে, দ্বিগুণ হইলে কি হবে 3 আনসার হবে। এই প্রশ্নটার মধ্যে একটু ভেজাল আছে, ঠিক আছে, এটা আসলে হওয়া উচিত ছিল যে একটা স্পিকার যা ইয়া করে, কোথাও 3টা স্পিকার বা 5টা স্পিকার ব্যবহার করলে ওইটা ব্যবহার করলে শব্দের পরিমাণ মানে হচ্ছে যে ওইটা সাথে হচ্ছে
ইয়াটা 2 গুণ হয়ে যাবে, তখন হচ্ছে ডেসিবেলে কত বৃদ্ধি হবে এইটা, মানে একটু ভাষার মধ্যে ভুল আছে, যাই হোক প্রিন্টিংয়ের মধ্যে ডিস্টার্ব, তাহলে এটা বোঝাইছে 2 গুণ, তার মানে 3 ডেসিবেল হচ্ছে উত্তর হবে। বুঝতে পারছো আমার কথা? ইনশাআল্লাহ, ওকে ফাইন। আচ্ছা, শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা লেভেল কত? শ্রেণীকক্ষ CR7, ক্রিস্টিয়ানো রোনালদো 7 নাম্বার, এটা কিশোর রেডও কাজ করে, এখানেও কাজ করছে, তাহলে CR7 মানে হচ্ছে যে CR7 12 থেকে 7 গেলে 5, তাহলে 50 ডেসিবেল। কি হবে বলো তো? 50 ডেসিবেল, ওকে ফাইন। আচ্ছা, শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? আচ্ছা, এই যে ঘরবাড়ি যে আল্লাহ না করুক ভূমিকম্পে ভেঙে যায়, কেন? কারণ হচ্ছে যে এই ঘরবাড়ির যে নিজস্ব কম্পন সেইটা কিন্তু আর থাকে না, ভূমির যে কম্পনটা সেটা ঘরবাড়ির মধ্যে আসে যায়, তার মানে আরেকজনেরটা যদি তোমার মধ্যে আসে তাহলে তুমি অন্যের নিয়ন্ত্রণে চলে গেছো, পরবশ হয়ে গেছো, তাহলে এটাকে বলে পরবশ কম্পন। তাহলে শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? এটা হচ্ছে পরবশ কম্পন, ওকে। আচ্ছা, শব্দ তরঙ্গ যখন বায়ু হতে কি পানি হতে বায়ুতে প্রবেশ করে কোন রশ্মির পরিবর্তন ঘটায়? যে কোনো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি যায়, খেয়াল রাখতে হবে একটা বৈশিষ্ট্য শুধু স্থির থাকে, একের মধ্যে কি আছে? ক আছে না? কম্পাঙ্ক। এক থাকবে, কম্পাঙ্ক। কয় না ভাই সব এক আছে, এক মানে কি? একের মধ্যে ক আছে না, এই কম্পাঙ্ক 1 থাকবে, তাহলে কম্পাঙ্কটা কি হবে? 1 থাকবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? কম্পাঙ্ক 1 থাকবে। তাহলে শব্দ তরঙ্গ যখন পানি হতে বায়ুতে প্রবেশ করে কোন রশ্মির পরিবর্তন ঘটে না? কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কম্পাঙ্ক সেম থাকবে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, ওকে ফাইন। অনুনাদের বৈশিষ্ট্য 9 কোনটা? আচ্ছা, এই যে অনুনাদ এবং পরবশ কম্পন, এদের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করছি, দেখি তোমরা কি আছে, খেয়াল আছে তোমার? আমি বলছিলাম যে বাবা কেন চাকর, কি হয়? আপন পর হয়েছে, তার মানে আপন পর মানে অনুনাদ কম্পন পরবশ কম্পন হয়েছে, নাহলে খেয়াল রাখতে পারবে না, উলট পালট হয়ে যাবে। আপন পর হয়, আপন কি হয় বলো? পর হয়, তার মানে আপন হচ্ছে অনুনাদ কম্পন, কি হয় বলো? অনুনাদ কম্পন, অনুনাদ কম্পন। পরটা কি হবে? যেকে বলো পরবশ কম্পন, তার মানে অনুনাদ কম্পন পরবশ কম্পন হয়, পরবশ কম্পন হয়, আপন পর হয়, তার মানে অনুনাদ কম্পন পরবশ কম্পন হয়। আচ্ছা, এখন ইন্টারেস্টিং জিনিস, এইটার বিপরীত, তাহলে সকল পরবশ কম্পন অনুনাদ কম্পন না, এটা মিথ্যা, তাহলে বৈশিষ্ট্য নয়, তাহলে পরবশ কম্পন অনুনাদ কম্পন নয়, বলছে সকল পরবশ কম্পন অনুনাদ কম্পন, এটা মিথ্যা, এটা মিথ্যা। দেখি, অনুনাদ কম্পনের বিস্তার আপন লোকের বিস্তার সবচেয়ে বেশি হবে, ভেরিফাই। অনুনাদে বস্তুর কম্পন শুরু হওয়ার অল্প সময় পরে নিয়মিত হয়, হ্যাঁ, তার মানে আপন লোক আল্লাহ না করুক বিপদে বলে তুমি দেখবো যে দ্রুত তুমি কাজ শুরু করে দিস। নিজের আল্লাহ না করুক কেউ যদি নিজের লোক যদি অসুস্থ হয় তাহলে কেমন হবে রেসপন্স? আমরা ডক্টর হবো, অবশ্যই আমরা মানুষের জন্য চেষ্টা করি, কিন্তু এটা সত্যি না? আল্লাহ না করুক তোমার বাপ মা, মানে তুমি ডক্টর, তোমার একেবারে নিজের ফ্যামিলির লোক, মানে সাথে সাথে রেসপন্স। ওই যে ছোটোবেলায় একটা মুভি দেখছিলাম, কত ছোট, হ্যাঁ ঠিক আছে, তখন আমরা 9, 10 বোধ হয় নাকি, হ্যাঁ, ওই যে মুন্না ভাই MBBS, কি কয় যায়, ওই যে একটা আছে না, ওই যে খালি হাসতো, কয় যে নিজের লোকের কোনো কাজে তোমার ডাক্তার হইতে গেলে মানসি কি, হ্যাঁ ওটা কি জানি বলতো, যাই হোক খেয়াল নাই, হচ্ছে যে ইয়া হওয়া যাবে না, আর ওটা কি বলে, কোনো ইমোশন থাকা যাবে না, হ্যাঁ, কয় যে আমি আমার মেয়ের যদি অপারেশন করতে চাই তখন তো ডিস্টার্ব লাগিয়ে যাবে, ঠিক আছে। তাই এই জিনিসটা একটু খুব ইন্টারেস্টিং। তাহলে এটা যেটা বলছে যে অনুনাদ বস্তুর কম্পন শুরু হওয়ার অল্প সময় পরে নিয়মিত, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নম্বরটা মিথ্যা। তীব্র বর্জ্য নির্ঘোষের শব্দের তীব্রতা, তাহলে 10 ইনভার্স কত হবে? 1। এই বুঝতেছো আমার কথা? একদম মাথার মধ্যে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ করে ফেলবো, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই জিনিসটা ভালো করে ইনশাআল্লাহ। 10 ইনভার্স মানুষের কারণ সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত? আচ্ছা, সবচেয়ে মৃদু 10 ইনভার্স 12 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এই জিনিসগুলো এইভাবে বললেই তো মাথার মধ্যে চলে আসতেছে। তাহলে দেখো প্রশ্ন কিন্তু তোমার কমন থাকবে, তুমি যদি আল্লাহর রহমতে আমাদের সামারিটা সুন্দর করে প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, বুক মার্কিংটা করে যেটা দেওয়া আছে সেটা পড়ে ফেলো ইনশাআল্লাহ। তারপরে তো আবার এই যে লাইভের আলোচনা, এরপরে পরীক্ষা দিবা, সেটার ব্যাখ্যা কোন জায়গা থেকে প্রশ্ন দিবে তুমি কত জানার মধ্যেই তোমার আসবে ইনশাআল্লাহ। কিন্তু খেয়াল রাখতে পারবা কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমরা লক্ষ্য করছি তোমাদের অনেকেই রিভিশনের মধ্যে আগ্রহ কম, হ্যাঁ রিভিশন ফির কাজ, রিভিশনটাই মেইন পড়া। এই যে নতুন নতুন সাবজেক্ট যে পড়ে এইটা ভাইয়া কোনো কাজ দিবে না, মেইন কাজ দেবে তুমি কতবার রিভিশন দিয়ে পড়াটাকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ করছো। যেমন ওই যে তুমি মনে করো যে ছোটবেলায় তোমার যে বন্ধু বান্ধব, ফ্যামিলির যে বন্ধু বান্ধব, মানে এইটা কাজে লাগে, ওই চিনো না ফেসবুকের বন্ধু, 5 পয়সাও দিবে না তোমাকে, সত্যি কথা। এবং ওই নতুন নতুন পড়া হচ্ছে ফেসবুকের পড়ার মতো, মানে ফেসবুকের বলতে কি ওই নতুন বন্ধুর মতো, যে নতুন বন্ধু দেখা হইলো কিন্তু আলটিমেটলি কাজ করবে না। কিন্তু তোমার কাজ করবে কোনটা? বারবার পুরাতন বন্ধু, সবচেয়ে ওই ফ্যামিলির যে আগের থেকে ছিল সেই তোমার জন্য সবচেয়ে হেল্পফুল হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে 10/12 ওয়াট পার মিটার স্কয়ার। প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতা লেভেল কত হবে? দেখো এই টাইপের কোশ্চেন মেডিকেলে কেন আসে, খুব ইজি কিন্তু খুব খোঁচার মোচার হবে। তীব্রতা লেভেল হবে 1 বেল হবে। প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতা বলে 1 বেল হবে, ঠিক আছে।
কোন শব্দের সূচন তীব্রতা কত বৃদ্ধি করলে ওই তীব্রতা 1 ডেসিবেল বৃদ্ধি পাবে, তাহলে এটা 26% না 12.6? উত্তর করো তো। এটা ক্যালকুলেশন করে দিয়েছে, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, পরীক্ষার হলে যে ভাই আমি ক্যালকুলেশন করব, ছোটবেলার বন্ধুই বেস্ট। হ্যাঁ, এটা বুঝে গেছো যে মানে এক কথায় ফ্রেন্ডস ফ্যামিলি এগুলাই হচ্ছে আলটিমেটলি কাজ করে, ঠিক না? তাহলে 26%, 1 ডেসিবেল বৃদ্ধি পাবে 26%। ক্যালকুলেশন করে দিয়েছি, এটা ভালো করে ক্যালকুলেট। আচ্ছা, প্রতি সেকেন্ডে যতগুলো পানির ঢেউ অতিক্রম করে, তাহলে প্রতি সেকেন্ডে সৃষ্ট পানির ঢেউয়ের সংখ্যাকে কি বলে? কম্পাঙ্ক বলে। আর কম্পাঙ্ক হচ্ছে 1, তার মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কম্পাঙ্কটা ক্লিয়ার থাকবে। স্যার নিউ পড়া পড়তে গিয়ে রিভিশন দেয় একদম কম হয়, 2 আওয়ার রিভিশন দেই, এটা কি ঠিক আছে? 2 আওয়ার ঠিক আছে, আরো বাড়াইতে পারলে আরো ভালো। 2 আওয়ার্স এটা আরো যদি বাড়াতে পারে, যত বেশি রিভিশন তুমি চান্স পাওয়ার দিকে তত আগে যাচ্ছে ইনশাল্লাহ। এবং সবচেয়ে মজাটা কোথায় হবে জানো? 10-12 নভেম্বরের মধ্যে তো সব পড়া শেষ ইনশাল্লাহ। তখন আমাদের পড়ার সিস্টেমটা আমরা যেটা করবো ইনশাল্লাহ, দৈনিক ধরো 10-12 ঘন্টা তখন পড়বো। আরো ওই 10-12 ঘন্টার মধ্যে 2 ঘন্টা খালি আরেকটু নতুন জিনিস, কোনটা যে আসতে পারে কিন্তু খুব সম্ভাবনা কম সেইটা, আর বাকি 10 ঘন্টা হচ্ছে রিভিশন। কিরকম মজা হবে? সব বই মাথার মধ্যে সেট আপ হয়ে আছে, যেইটা ধরবে খালি ওই যে ম্যাগনেট, বুঝো তো? মানে আমি তো বলি হচ্ছে যে এটা কি বলে, হচ্ছে যে মানে টাচ করলেই আগুন বের হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে। এরকম তুমি ইনশাল্লাহ হবে, বুঝতে পারছো? তার মানে এই যে আগেই শেষ করে যে আমরা দ্রুত, মনে করো নভেম্বর 10-12 মধ্যে আমাদের পুরো সিলেবাস ইনশাল্লাহ কমপ্লিট, তার মধ্যে তোমার পুরা সব শেষ। তারপরে কি হবে? তারপরে কি যে ভাই পরীক্ষা তো আরো 2 মাস, ওই জানুয়ারিতে হয়, নভেম্বর থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে 2 মাস, যে ভাই ঘুমাই, ওটা তো করবা না। কি করবা তখন? প্রত্যেক দিন তখন যে টাইমটা, তখন 10-12 ঘন্টা করে, মানে ক্লাস সব মিলে 10-12 ঘন্টা পড়বো। তার মধ্যে 2 ঘন্টা খালি নতুন পড়া। নতুন পড়া আসলে থাকবেই না, থাকবে না আমি জানি। তারপরও মানে ওইটা হচ্ছে ওই যে কয় না যে ভাই ক্রাইসিস ফান্ড, ওই 2 ঘন্টা রেখে দিয়ে বাকি 10 ঘন্টা 8 ঘন্টা পুরাটা খালি হচ্ছে রিভিশন। তার মানে একদম দেখবা যে অন্যরকম হচ্ছে একটা প্রিপারেশন হয়ে যাবে। তুমি নিজে বুঝতে পারবা, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে মিলাবা, দেখবা যে কিরে তুই এত কিভাবে টেকনিক্যালি এত উন্নতি কিভাবে এলো। সিস্টেম যত ভালো সিস্টেম তত সেরা রেজাল্ট, ঠিক আছে? কিন্তু এখন থেকে রিভিশনটা চালু করতে। আবার এই কথা শুনে আবার অনেক স্টুডেন্ট যে ঠিক আছে ভাই, তাহলে 2 মাস রিভিশন, আর সামনের নভেম্বরে আর 10-12 তারিখ পর্যন্ত রিভিশন না দেই, তাহলে তো কোনো লাভ হবে না, গোটাল জিনিসটা শেষ। এখন থেকে পুরা রিভিশন, মানে কোনো কিছু তুমি ভুলো নাই, তারপরে দেখবা যে মজাটা কি, তখন তুমি বুঝতে পারবে যে তোমার রেজাল্টটা কিরকম হয়েছে। বুঝতে পারছো? অন্য লেভেলের স্টুডেন্ট হবে। হ্যাঁ, রিভিশনের জন্য রুটিন অবশ্যই, ওটা তো আমার মাথায় আছে। ওটা তো র্যাপিড রিভিশন প্রোগ্রামে একটা চালু হবে, মানে র্যাপিড রিভিশন প্রোগ্রামের একটা কোর্সে চালু হবে, ওটা আবার আরেকটা, ঠিক আছে? তবে তোমরা যারা এগুলাতে রেগুলার আছো, তারা তো গিফট খালি তো কতগুলা পাবা দেখিও। ওটার জন্য আবার নতুন করে তোমরা যারা ভর্তি হয়েছে তাদের ভর্তি হইতে হবে তা না, কিন্তু ইরেগুলার হইলে তো শেষ, আর কোনো বুদ্ধি নাই। ও কারণ যে নিজে, আচ্ছা আল্লাহ কাক রহমত করে জানো? যে ওই রহমতটার মর্যাদা বুঝে, যে মর্যাদা বুঝে না, অক দিয়ে লাভ আছে, অত মূর্খ। অক যে কোনো জিনিস দিলে যে ভাই তুই অন্য জায়গা পড়, তাইলেই হবে তোর, ঠিক আছে? এই জিনিসটা। আচ্ছা, এর বলছে স্যার ঢাবি খ ইউনিট পেইড ব্যাচের গ্রুপে ঢুকতে পারছি না। আচ্ছা, আব্দুল্লাহ আল মাসুদ, আচ্ছা ঠিক আছে। এই হিলিয়াম নিয়ন, আব্দুল্লাহ আল মাসুদ, কি কারণে ঢুকতে পারছো না? মানে কি কোনো কারণে কি তোমাকে করে দিয়েছে কিনা দেখবো, শুন। মানে কি আগে কি ঢুকছিল না, ঢুকতে পাওনি? আচ্ছা, আব্দুল্লাহ আল মাসুদ এ নাকি ঢুকতে পারছে না, কি কারণে একটু চেক করো, দেখো, ঠিক আছে? কি কারণে ঢুকতে পারছে না তাহলে দেখুক আগে, মানে আগে কি ঢুকছিল কোনোদিন? আচ্ছা, আমি তোমাদের একটু পরে লাইভ ক্লাস শুরু করবো, তখন বুঝতে পারবো। শোনো, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, এইটা আমাদের কাছে হচ্ছে, এটা কি জানো, নাস্তাও না, এটা কিছুই না আমাদের কাছে। যে ভাই এটা সত্যিটাই বললাম, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে কি আছে? ইংলিশ আছে, বাংলা, সাধারণ জ্ঞান। বাংলা তো আমাদের যে টিচার আছে দেখছো ইনশাল্লাহ, ইংলিশ তো আমি পড়াই দেবো, সাধারণ জ্ঞান হয় আমি পড়াবো, নাহলে আমার ছোট ভাই। ওটা আছে কি মানে এমনিতে নাস্তা, তার মধ্যে যদি এই একটা পুরি আনি 3 জন ভাগ করে খাওয়া, প্যাটের কিছু আছে? ওটা কিচ্ছু না, ওটা নাথিং আমাদের কাছে ইনশাল্লাহ। স্যার আমি না মানে আব্দুল্লাহ মাসুদ বুঝি নেই। আচ্ছা, প্রতি সেকেন্ডে যতগুলো পানির ঢেউ অতিক্রম করে তাকে কি বলা হয়? কম্পাঙ্ক বলে। কোন ধরনের তরঙ্গের শক্তি সঞ্চালন হয় না? তাহলে স্থির তরঙ্গ যে এক জায়গায় আছে কি করবে? স্থির তরঙ্গ যে সে তো করতে পারবে না। বুঝতেছো আমার কথা? কোনো হচ্ছে শক্তি সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে না। ওকে ফাইন। মানে ওই জিনিসটাতে আমি চিন্তা করে থ্রিল হয়ে যাচ্ছি যে পড়াই যে এত, এইবার খুব সাইন্টিফিক হচ্ছে ইনশাল্লাহ। গতবার যতটুকু, এবার তার চেয়ে অনেক সাইন্টিফিক হচ্ছে ইনশাল্লাহ। তার মানে এইবার পড়াটা মেডিকেল অ্যাডমিশন যেভাবে হচ্ছে পুরা মানে আলহামদুলিল্লাহ। কারণ কি, এইবার আমরা রেগুলারিটিতে একদম নিশ্চিত,
এবং প্রশ্ন আলহামদুলিল্লাহ। তোমাদের কিন্তু 2টা প্রশ্ন আমাকে বললো যে স্যার বিকাল 4টায় চালু করার কথা ছিল, যে আলহামদুলিল্লাহ আমি তো এই যে চেক করে দিই, ওই বসেই দিয়ে দিতে পারছি দ্রুত। বলছে স্যার হয়ে গেছে, 2টা পরীক্ষা চালু হয়ে গেছে কিন্তু ইনশাল্লাহ। হ্যাঁ স্যার জারিফ কিটা, এটা কি বুঝি নাই। আচ্ছা আমি না মানে এখন বুঝতেছি। তাহলে অফিসে কথা বলে একটু ফোন দিয়ে, নাইলে বুঝবে না। একটি তরঙ্গের তীব্রতা সরাসরি যার সমানুপাতিক, তা হলো তীব্রতা যার সমানুপাতিক। তাহলে এখন দেখো কার সমানুপাতিক হইতে পারে? তীব্রতা I সমান হচ্ছে 2π² f² ρ v, সমানুপাতিক। তীব্রতা কার সমানুপাতিক? হ্যাঁ 21 নম্বরটা উত্তর করো। মেডিজিনিয়াস ইনশাল্লাহ খুব দ্রুতই হবে, খুবই দ্রুত, এবং ফার্স্ট পুরস্কার মানে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি থাকবে এই পুরস্কারটা ইনশাল্লাহ, আশা করছি। অবশ্য খুবই অসাধারণভাবে পরীক্ষাগুলো আমরা এইবারও নেব। আর প্রত্যেকটা পরীক্ষা তো দেখছো আমাদের, যেই টাইপের প্রশ্ন তুমি পরীক্ষা দিবা ফাইনালি ওই টাইপের প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে? হ্যাঁ এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা। 4200-4100 জন এরকম হবে ইনশাল্লাহ। আচ্ছা এবার লক্ষ্য করে দেখো, একটি তরঙ্গের তীব্রতা সরাসরি যার সমানুপাতিক, তা হলো কি? সেটা হচ্ছে স্পন্দনের বিস্তারের বর্গ, স্পন্দনের বিস্তারের বর্গ। এটা ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা কোন বস্তুর কম্পাঙ্ক তার উপর আরোপিত কম্পাঙ্ক সমান হলে বস্তুটি অধিক বিস্তারে কম্পিত হয়, এ ধরনের কম্পাঙ্ক কি বলে? কোন বস্তুর কম্পাঙ্ক তার উপর আরোপিত কম্পাঙ্ক সমান হলে বস্তুটি অধিক বিস্তারে, এ ধরনের কম্পাঙ্ককে কি বলে? খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা। আরোপিত, এটা উত্তর করো তো 22 নম্বরটা। অনুনাদ, ভেরি ফাইন। তার মানে অধিক বিস্তার হলে অনুনাদ, ওকে ফাইন। শব্দের তীব্রতার লেভেলের ক্ষেত্রে কোনটা সত্য, মানে সত্য কোনটা? ব্যস্ত সড়ক, এটা সম্ভবত ছিল 10/5, তার মানে 12 থেকে 5 গেলে 70 ডেসিবেল। লাইব্রেরি, এটা 10/8, 12 থেকে 8 গেলে 40 ডেসিবেল, এটা ঠিক আছে মনে হচ্ছে। মোটরসাইকেল 10/3, তার মানে হচ্ছে 90 ডেসিবেল। পাতাল রেল, পা ঠ্যাং হচ্ছে 2টা থাকে, 10/2, তার মানে হচ্ছে 120 থেকে 12 থেকে 2 গেলে 10, 100 ডেসিবেল। তাহলে একটাই মাত্র সত্যি আছে, হচ্ছে লাইব্রেরি 40 ডেসিবেল। ওকে আচ্ছা ইনশাল্লাহ মাথায়। সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর মধ্যে তোমরা উত্তর করো। দেখো আস্তে আস্তে পড়ো, দৈনিক পড়ো এবং রেগুলারিটি বানায় ফেলো, দেখবা যে পড়তেই ভালো লাগতেছে। তখন না পড়লে মানে অভ্যাস জিনিসটা এমন না, আমি তো এটা নিয়ে কাজ করতেছি, মানে আমি এরপরে ইনশাল্লাহ যে একটা মানুষ যে সফল হয়, কে সফল হবে যে কেউ জানে যে ভালো কাজগুলো করলে সফল হবো, ব্যর্থ কে হবে যে ভালো কাজগুলো করবে না। কিন্তু অনেকের মাথায় প্রশ্ন আসা যাবে, ভালো কাজগুলো আমরা জানি যে ভালো কাজ করলে ভালো হওয়া যায়, কিন্তু করি না কেন? এইটাই তো হচ্ছে মূল ব্যাপার। আর কেউ আছে যে ভালো কাজ না করে থাকতে পারে না, আর কেউ আছে ভাই ভালো কাজ করতে মন চায় না। ডিফারেন্সটা কোথায়? এটা হচ্ছে ব্রেইনের খেলা। ব্রেইনটা যদি কেউ বুঝতে পারে যে কি কারণে কারো ভালো কাজ করতে মন চায় আর কারো ভালো কাজ করতে মন চায় না, এই জায়গাতে গেম চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে, এটা আমি জাস্ট এটার যে মূল ব্যাপারটা, এটা এরপরে যে কোনো একটা বড় স্পিচ আমি বলবো ইনশাল্লাহ। যে ভালো অভ্যাস আছে না, যে কারো যদি আমরা ভালো অভ্যাস তৈরি করে দিই, অটোমেটিক হয়তো একটা রোবট মনে করে বানাইছি, ওর খালি ভালো কাজ করা অভ্যাস। কি কাজ? সে খালি গাছ লাগায়, পানি দেয়, তো ও তো গাছ লাগাইতে থাকবে, পানি দিতে থাকবে, খালি ভালো কাজ। আর যদি এরকম হয়, এখন যে নতুন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এ কিন্তু মানুষের সাথে ফাইটিং শুরু করে দিতে পারে। ওই যে মানুষকে চিন্তা করে যে মানুষ নিয়ন্ত্রণ করতে হয়, মানুষকে নিয়ন্ত্রণ করবে, গ্যাঞ্জাম লাগিয়ে গেল, তখন তো সামনে আল্লাহ না করে এরকম একটা পরিস্থিতি হয়তো বা হবে, আল্লাহ জানে। ওকে তাহলে আচ্ছা 24টা কি? সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/4। কিভাবে বলো? λ/4 জানো তো এটা না, এটার কি বলবো? তাহলে এইখান থেকে এইটুকু যদি হয় ল্যামডা, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে λ/4, এখান থেকে এইটুকু λ/4, এটা λ/4। একটা সুস্পন্দ উপরেরটা, এটা নিস্পন্দ, তার মানে পাশাপাশি একটা নিস্পন্দ সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/4। ওকে ফাইন। একটি তরঙ্গের তীব্রতা দ্বিগুণ হলে তরঙ্গের বিস্তার কি? হ্যাঁ তোমরা বলতে থাকো 25। যেভাবে খুশি ক্লাস করো। এখন ব্যাপার হইলো নামাজের ক্ষেত্রে নিয়ম আছে তুমি দাঁড়ায় পড়লে ভালো, কিন্তু যদি অসুস্থ হও বসে পড়ো, শুয়ে পড়ো, ইশারায় পড়ো, পাগল না হয়ে যাওয়া পর্যন্ত পড়ো। তো এরকম তোমার হচ্ছে যে পড়াটা যাতে ব্রেইনে ঢুকে, যদিও নামাজের মতো একেবারে যে পড়ার ক্ষেত্রে ওইরকম দাঁড়িয়ে পড়তে হবে তা না, আরামদায়ক অবস্থায়। কিন্তু বসে পড়লে দেখা যায় কি যে তোমার হচ্ছে মেরুদণ্ডটা সোজা থাকে, তো স্পাইনাল নার্ভ, স্পাইনাল কর্ডের সাথে কানেক্টিভিটিটা সবচেয়ে সুন্দর হয়, ঠিক আছে? আচ্ছা মিরাজউদ্দিন বলছে শোনো,
তোমরা বলছো যে স্যার আপনি যেটা দাগানো দিয়েছেন ইসাক স্যার, আচ্ছা ইসাক স্যারটাই তো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, আর হচ্ছে তপন স্যার যেটা, এখন কি কব আসলে, তাহলে এটা তপন স্যার, আমি তো বারবার বলি ইসাকটা তোমার পড়ে যাওয়া উচিত। এখন একটা এমসিকিউ ধরো যে তোমার ইসাক স্যার থেকে আসে যেটা তপন স্যারের নাই, তাহলে ওইটার জন্য ওই দায়িত্বটা কে নিবে? এবং এটা তো পারার মতো, যেমন গতবার যে 20টা ইনশাল্লাহ আমাদের লেকচার আর প্রশ্ন থেকে কমন আসছে, গতবারের 20টা এই যে তোমার কি বলে এটার নাম ফিজিক্সে, একটাও মিস হয়নি ইনশাল্লাহ, প্রত্যেকটাই তুমি মানে একেবারে স্পষ্ট করে দেখা। কিন্তু ব্যাপারটা হলো যে তার মানে কি এখন মেন বই আমরা পড়বো না, পড়তেই হবে, এবং মেন বই ইসাক স্যার একটা পড়া। স্যার আজকে প্রশ্ন একটার উত্তর বলতেছে, আজকে কোনটা প্রশ্নের উত্তর বলতেছে আমি জানি, একটু বলো দেখি। 100টার মধ্যে হঠাৎ একটা আমি নিজে চেক করছি, তারপরেও তাহলে হয়তো আমার চেক করার সময় হয়তো খেয়াল করিনি, তাড়াহুড়ার মধ্যে হইতে পারে। তার মানে দেখো আসলে দুনিয়া এরকম যে 99 প্রত্যেক দিন কত, প্রতি সপ্তাহে কত নাম্বার করে পরীক্ষা আমরা নিছি না, তো হঠাৎ 1 নাম্বারের একটা প্রশ্ন ডিস্টার্ব হলে কিন্তু ওইটাই অবশ্যই ভালো, এটা জানাবা। যেগুলো খোসর মোসর হয় স্যার ওইগুলো জাস্ট বলে দিলে আমাদের ম্যাগনেটিক খাতায় তুলে রাখতাম। হ্যাঁ পাবা, সাহেব বিন সকাল যেটা বলছো ইনশাল্লাহ ওটা পাবা। হ্যাঁ বই কিনতে টাকা খরচ এটা মনে করো না, এটা ইনভেস্টমেন্ট, তোমার বহু গুণে রিটার্ন চলে আসবে। বই কিনতে গিয়ে যে এটা খরচ মনে করো, এটা হচ্ছে খরচ মানে তো চলে গেল না, এটা ইনভেস্ট, এটা আরো রিটার্ন চলে আসবে, তোমার ভিতরেই আছে, ঠিক আছে, এইটা হলো ব্যাপার। আচ্ছা তীব্রতা দ্বিগুণ হলে তরঙ্গের বিস্তার কিরূপ হবে, ঠিক না? তাহলে যে কেউ বলবে যে হচ্ছে ওই যে আই সমান তরঙ্গের বিস্তার না, তীব্রতা, ও দেখছো এটা কি 25 নম্বর তোমরা উত্তর দিচ্ছ রেখেও, 25 দিতে পারছো, আমি বলতে পারবে না। আই সমান হচ্ছে 2π² f² ρ v, তীব্রতা দ্বিগুণ, তার মানে আই সমান যদি দ্বিগুণ হয় তাহলে বলছে বিস্তার, আই সমানুপাতিক a², তাহলে a সমানুপাতিক হচ্ছে √2 গুণ, তাই √2 গুণ বাড়বে, √2 মানে 1.41, 141%, 41% বেড়ে গেল, ঠিক আছে। 23, 24, 22 কোনো পার্থক্য হবে না তোমার, তুমি বিশ্বাস করো, আমি তো পড়াই, আমি জানি, যারা এই যে নিজে বই পড়ে না তারা পার্থক্য বুঝতে পারে না, কয় নতুন বই কিন। আমি তো পড়ি, আমার কাছে তোমাকে আমি দেখাইছি না, সবগুলো বই তোমাকে এখনই দেখাইতে পারি, একেবারে তোমার সব এডিশনের বই আছে, সেই 2006-07 থেকে বই দেখলে অবাক। তা আমি তো জানি যে পরিবর্তনটা কতটুকু হয়েছে, এই জন্য টেনশনের কারণ নেই। না 23, 24, 23 আর 24, 23, 22, 21 সেম, এখানে মাঝখানে শুধু ইসাক স্যারদের বইয়ের ওই বিগত বছরের হচ্ছে বোর্ডের এমসিকিউ গুলো, তার সাথে ইয়ার এমসিকিউ, তো ওগুলো তো আমরা হচ্ছে বাছাই করা এমসিকিউ তো আমরা পড়াই দিই, অত টেনশন তুমি নিচ্ছ কেন? শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 3 গুণনের নতুন তীব্রতা হবে। হ্যাঁ 26 নম্বরটা বলো, তাহলে হচ্ছে 4.7, মানে ওইটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে 44.77 ডেসিবেল, 44.77 ডেসিবেল। ওকে, সামারিতে অলরেডি বলছি আমি ইনশাল্লাহ। টানা তারা আর কম্পনের সূত্র নিম্নের কোনটা মিথ্যা? আচ্ছা দেখি, তারের দৈর্ঘ্য কমালে কম্পাঙ্ক বাড়বে। আচ্ছা দেখি আমরা এটা কি হবে, n সমান হচ্ছে 1/2L√T/m, মুখস্থ হয়ে যাবে, মানে প্র্যাকটিস জিনিসটা এমন না তোমার একদম সব মাথার মধ্যে চলে আসবে। হ্যাঁ মিজান বলতেছে 19 আছে, আসলে খুব একটা পার্থক্য আসে না, আসলে তো আমি বলেই দিতাম। তাহলে কম্পাঙ্ক হচ্ছে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, কম্পাঙ্ক হচ্ছে টানের বর্গমূলের সমানুপাতিক, একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বলছে মিথ্যা কোনটা? তারের দৈর্ঘ্য কমালে কম্পাঙ্ক বাড়বে, দৈর্ঘ্য যদি আমি কমাই কম্পাঙ্ক বাড়বে, এটা ঠিক আছে। তারের টান 4 গুণ হলে কম্পাঙ্ক 2 গুণ হবে, টান হচ্ছে 4 গুণ হইলে এটা 2 গুণ হবে, ঠিক আছে। তারের কম্পাঙ্ক ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, হ্যাঁ অবশ্যই। দাঁড়াও, এটা কি হইলো? এটা না, এটা একটু ডিস্টার্বিং প্রশ্ন। দেখো এখানে ব্যাসার্ধের সাথে সমানুপাতিক ছিল, এটা বলতে ব্যস্তানুপাতিক, এইটাও মিথ্যা হচ্ছে। তারের কম্পাঙ্ক ঘনত্বের বর্গমূলের না, ঘনত্বের ব্যস্তানুপাতিক হওয়া উচিত, বর্গমূলের সমানুপাতিক হওয়ার সুযোগ নেই, দুইটা উত্তরই মিথ্যা। তাই এইটা আগে, মানে আগের সময় যে ডাবল আনসার থাকতো সেইখান থেকে এই প্রশ্নটা আসছে। আচ্ছা, এই যে জাল টাকা শনাক্তকরণে দৃশ্যমান আলোই হবে, হ্যাঁ দৃশ্যমান আলোর মধ্যেই, কারণ জাল টাকা শনাক্তকরণ এটা আমার করি সানজিন শাহনাজ পারবেন বলছে। আচ্ছা ওইটা আমি আগামী দিন লাইভে বলবো, ওইটা ফ্রাইডে মেডিকেল আসতেছে না, এই তো মঙ্গলবারে ইনশাল্লাহ বলবো, টেনশন নেই। ফিজিক্স কেমিস্ট্রি সেম বই রে বাবা, এলে খালি আন্দাজে এদের মানসিক ঠকার বুদ্ধি। আচ্ছা আমার কথার উপর বিশ্বাস নাহলে তুমি যা দেখো, মানে আমার কি ওদের সাথে কারোর সাথে কোনো শত্রুতা বা বন্ধুত্ব আছে? বই বেশি বিক্রি বা অন্য সবাইকে টাকা ওরা খাওয়ায়, ওরা হচ্ছে যে মিথ্যাটা কয় না। আমি সত্যিটা বলি যে না ভাই বই সেম আছে, যে পার্থক্য আছে আমি তো তোমাকে বললামই, হ্যাঁ থাকলে তো আমি বলে দিতাম। ওকে ফাইন। 3টি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4:5:6 হলে তাদের সমন্বয় যে সুরযুক্ত শব্দের সৃষ্টি হয় তাকে কি বলে? 4-5-6, তার মানে ত্রয়ী। 4-5-6 হলে কি বলে? ত্রয়ী হবে, ঠিক না? ওকে ফাইন। স্যার ফ্রাইডে মেডিকেল একটা কোশ্চেন ছিল স্যার,
জাল টাকা, হ্যাঁ কোর্সে ওই ওয়েবসাইটে ভুল থাকে, ওয়েবসাইটে ওই যে সেলস করবো সবগুলোই ঠিক হয়ে যাবে, এই জন্য তো আমাকে হচ্ছে দেখে দেখে ঠিক করতে হবে। একবারে ওয়েবসাইটে সবগুলো হয়ে গেলে তারপরে আমাকে দেখতে হবে না কোশ্চেনগুলো। প্রত্যেকদিন কষ্ট হচ্ছে কিন্তু এটা করতে হবে, বুদ্ধি নেই। তবে ওই কাজটা করে ফেলে আর কোনো ভেজালে হইতো না, এটা ভালো কথা বলছো, কিন্তু এটা আমি করবো সামনে ইনশাল্লাহ। একটি টেলিভিশন থেকে নিঃসৃত শব্দের ক্ষমতা 50 থেকে 100 হয়েছে, তার মানে দ্বিগুণ হয়েছে। তাহলে উত্তর তোমরা করো 29 নাম্বারটা। 29-এর বি ক্যান্ডে বাবা, দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিগুণ হইলে 3 ডেসিবেল। 29-এর ডি নাম্বারটা, হ্যাঁ বুঝতে পারছি, ভালোই পেয়েছো শাহনাজ পারভিন, ভেরি নাইস। ভিজিবল নেই তো, এটা তো বললামই, কিছু জায়গা বুঝো না। এত নাম্বারের পরীক্ষা হয়, 2-1টা ওই যে উঠাইতে কম্পিউটারে যখন দিয়েছে তখন একটু ওলটপালট করে ফেলছে। অজানা কম্পাঙ্ক, অজানা হচ্ছে অস্বাভাবিক, মোম লাগালে মানে প্লাস, বিট সংখ্যা মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস না মাইনাস হবে, তার মানে ছোট হবে। কেউ বলো ছোট হবে। এই আমরা এই যে শুরু করবো ভার্সিটির ঢাবি ইংলিশ জিকের ক্লাস, এই যে আর 2-1 মিনিটের মধ্যে শেষ করে আমরা ওইটা শুরু করবো। অনুপ্রস্থ তরঙ্গ 9 কোণটি। তো অনুপ্রস্থ যেটা আমাদের লাগে সেটা তাপ হচ্ছে লাগে, আলো লাগে, শব্দ অত লাগে না, তাহলে শব্দ হচ্ছে অনুতর্ক তরঙ্গ। পারবা তো, এবং পারতেছো তো, আস্তে আস্তে দেখবা। শুনো, আমি তোমাকে বলতেছি ইনশাল্লাহ পড়ার সিস্টেমটা আমরা জানি। স্যার পর্যাবৃত্তের ম্যাথগুলো স্যার আরেকবার স্যার সলিউশন করিয়েন প্লিজ। করাবো, টেনশনের কি, ওইগুলো তো ম্যাথের আলাদা করে সলিউশন আমি ভিডিও বানায় রাখছি। তোমার কি এটা, শোনো আমাদের সুবিধাটা কি আমি তোমাকে বলি। আমরা একাডেমিক এইচএসসি পর্যায়ে আলাদা করে ফিজিক্সের কোর্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ইংলিশ, তার মানে সারা বছর আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। মেডিকেলের ফ্রাইডে মেডিকেল আছে, সুপার কমান্ডো ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, প্রি মেডিকেল সেকেন্ড টাইম, মডেল টেস্ট, প্লাটিনাম ব্যাচ, মেডি ইংলিশ জিকে, মানে কোর্স এবং প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা দৈনিক কাজ করি। এই কারণে আমাদের যে কালেকশন এটা আনবিলিভেবল। তোমার মানে তুমি সমুদ্রের মধ্যে আসো, তোমাকে তো দিচ্ছি খালি কিছু করে, যেটা একেবারে তোমার জন্য দরকার সেই জিনিসটা। তুমি বুঝতে পারছো আমার কথা? তুমি তো টেনশনের কোনো কারণ নাই। ফিয়ামানিল ইব্রাহিম খলিল, রুমের মধ্যে বন্যার পানি কোন জায়গায় তোমাদের? আমি শুনছিলাম এর আগে তোমাদের বন্যার পানি হয়েছিল। এটা আচ্ছা স্যার, ক্যালকুলেটর স্যার প্র্যাকটিস না করতে করতে হ্যান্ড ক্যালকুলেশন, যেমন দশমিকের গুণ ভাগও ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, এইটারও আমার ক্লাস বানানো আছে, এটা আবার বিসিএস এর জন্য বানানো আছে, ওটা তোমাদের দিয়ে দিতে হবে, দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তোমার এখনকার কাজ হচ্ছে যেইটা 500 আগে রেগুলার টাটকা খাবারটা খেয়ে ফেলো, খেয়ে রেগুলার প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্টটা পড়ো, রেগুলার রিভিশনটা দাও, পরীক্ষাটা দাও। এইটা কাজ করলে তোমার মানে একেবারে নিশ্চিত চান্স হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তারপরে এক্সট্রা যত খুশি আমরা করবো। আচ্ছা, নাবিদ রিদে বলছে স্যার 58, 21, 25 এরকম আসে। তাহলে নাবিদ নীরব ওরা হচ্ছে যে যেটা দুইটা জিনিস প্রবলেম। 1 নাম্বার হচ্ছে ওদের কোশ্চেন্স করার সিস্টেমের মধ্যে ভুল, 1। আর 2 নাম্বার হচ্ছে যে আমার যেটা অবজারভেশন থেকে আমি বুঝি সেটা হচ্ছে যে কোশ্চেন্স সিস্টেমেটিক যেভাবে করা উচিত সেটা যদি না করে। এখন তোমাকে মনে করো, আমি একটা এক্সাম্পল দিই, আমি পড়াচ্ছি তোমাকে মেডিকেল, আমি তোমাকে প্রশ্ন দিয়ে দিলাম হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের, 2 নাম্বার পাবা না। ওদের কোশ্চেন্সের কোয়ালিটি তাহলে খুবই বাজে। এবং কোশ্চেন্সের কোয়ালিটি কার ভালো খারাপ এটা বোঝার সবচেয়ে সহজ একটা বুদ্ধি আছে। তুমি গতবারের আমাদের হচ্ছে সলিউশন ক্লাসটা দেখো, মেডিকেলের পরীক্ষা যে এইবার হয়েছে, গতবার হইলো না, এটা পেজে আছে, এমনকি ওই যে ওটার নাম কি রে, ডেমো ক্লাসের মধ্যে ওরা সাজায় রাখছে। তুমি ওইখানে ক্লাসটা দেখো, দেখে তুমি ইয়া করো। আর তাহলে ওরা যে তোমাকে পড়াচ্ছে, কি পড়াইলো তোমাকে? আমার কথা হলো ওদের পরীক্ষায় তো তুমি ওদের ক্লাস করে তো পরীক্ষা দিছো, তাহলে নাম্বার যে কম, তাহলে কি পড়াইলো তোমাকে? গন্টু পড়াইছে তোমাকে, এটা হচ্ছে বাস্তবতা। তা ওইখানে তো কিছু কইতে পাবা না, মানে পরীক্ষা নিবে ও, খারাপ করে পরীক্ষা নিবে, খারাপ করে পড়াবে, ওইখানে কথা কবা না, তুমি কথা কবা আমাকে যে ভাই এইখানে ভালো পাচ্ছে, ওইখানে তো ও ভালো পড়াইতে পারতেছে না, ভালো প্রশ্নে তোমার পরীক্ষা নিতে পারতেছে না, তোমাকে মাথায় এনে দিতে পারতেছে না, তো এটা তো তোমার ওইখানে করবে, তুমি এইখানে করছো যে। আমি জানি তুমি এখানে অভিযোগ দিচ্ছ তা না, মানে তুমি জিনিসটা জানতে চাচ্ছ যে এটা কেন হচ্ছে। এটা তো খুব সহজ জিনিস, এটা তো খুবই সহজ জিনিস। হ্যাঁ, বিএনএ ক্লাস শুরু করবো, গোলাম রসুল, এটা আগে বলি। হ্যাঁ, যে এটা হচ্ছে যে মূল ব্যাপার হচ্ছে ও তোমাকে যে পড়াইতে পারছে না, এটা তুমি কি পড়াচ্ছে। এই যে আবার এই যে কোচিংগুলোর নাম তো আমি বলি না, তোমরাই বলো যে টাকা তো কম নেয়নি, আমাদের সাথে বেশি টাকা নিচ্ছে না, ছবি দেখে ভর্তি হয়েছো, তা কি পড়াচ্ছে? ওদেরকে কয়ে তো যে ভাইয়ের ক্লাসটা দেখে দেখে কপি করলেও তো ভালো পড়াইতে পারবে। কি 80 বই দেখায়, কারণ বিজনেস, তুমি তো হচ্ছে একটা প্রোডাক্ট ওদের জন্য। হ্যাঁ, শুরু হবে, আমি বললাম এস ভাই যে 2-1 মিনিটের মধ্যে শুরু হবে। লালমনিরহাট একটাই, হ্যাঁ লালমনিরহাট ভাই। আমি আমার মতো ওদের পড়ি না, আর আমার মতো এটা বাদ দিয়ে এখানে আমি
ওইখানে 67 পাই। আচ্ছা, নাফিজ ইকবাল বলছে এখানে 90, ওইখানে 67। তাহলে হচ্ছে যে এই যে বললাম ইসাক স্যারের বই সলিউশন বই, স্যার শুধু প্রশ্নের সলিউশন আমির স্যারের বই ইসাক স্যারের, বাহ সুন্দর সলিউশন, এখনই বুঝলাম, বুঝছি, মানে ওইখানে লিখে রাখে যে এটা আমির স্যার এত পৃষ্ঠা নাকি এরকম কিছু, বা আমির স্যারের এত। তোমরা এই যে মিজান তো সত্যি কথা বলছে, সত্যবাদী ছেলে মেয়েও আছে যাদেরকেও প্রশংসা করতেই হবে, কিন্তু অনেকে আছে কবে যে আমি জানি তোমাদের মেন্টালিটি কি, জানি না ওইখানে যে খারাপ করেছে এটা তো ভাই বলা যাবে না, তাই তো ভাইয়ের ভাব ভাববে, আর আমি তো সবে তোমার জানি ওরা কি কাজ করে, আমি কি তুই মনে করছি আমি জানি না। স্টুডেন্ট আমাদের কাছে এসে বলে না, এই যে অফিসে আমার সাথে দেখা করতে পারেন, অফিসে বলে ওরা আমাকে জানায় না, ওরা খালি বই দেখায় দেয়, তোমার ছবি কালেকশন করে রেডি করে রাখতেছে, যে সফটওয়্যারে ক্লিক করার সাথে সাথে চলে আসে বাস, আর টাকা দিই। আমি তো দেখছি স্টুডেন্টরা তো ডিসঅনেস্ট, এই জন্য কোচিংগুলোও ডিসঅনেস্ট হয়েছে, এটা খারাপ কোয়া যাবে না তো। আদিতমারি উপজেলা, ও আচ্ছা এইখানে বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা, তাহলে জিনিসটা বুঝতে পারছো, প্রশ্ন এখন যদি ওরা করতে না পারে, এটা আমি কি কব, আমার কওয়া দেখি, ওরা পড়াইতেও পারতেছে না, পরীক্ষার প্রশ্ন ভালো করে নিতে পারতেছে না, তাইলে ওদের আসলে কি এখন কি প্রশ্ন, তাহলে ওদেরটা এখন আমরা বানাই দিই যে ভাই, এবং লেকচারটা ওদেরটা যে আমরা দিয়ে দিই, তাহলে তো আর কোনো টাকাটা ওরা নেক, আমরা হচ্ছে এখান থেকে যে হ্যাঁ অন্য কোচিং গেলে স্টুডেন্টের ক্লাসে এতে স্যারের ক্লাস করো, আর পরীক্ষাটা হচ্ছে প্রশ্নটা একটু স্যার কষ্ট করে বানাই দেখ, আমরা ওইটা ফটোকপি করে পরীক্ষা নিই, এইটা হচ্ছে সবচেয়ে ভালো সমাধান হইতো, তাইলে সবচেয়ে পারফেক্ট হইতো, আমার যেটা মাথায় সলিউশন আসতেছে। তাছাড়া আর কোনো সলিউশন, স্টুডেন্টের বেশি মেন্টালিটি খারাপ স্যার, হ্যাঁ রিফাত রহমান, মেন্টালিটি খারাপ দেখেই তো ছবি দেখে ভর্তি হয়, স্টুডেন্ট অভিভাবক সবারই এটা, ঠিক আছে। এবং ছবি যে দাঁড়াও আরেকটু, ওই আর কয়েকটা প্রশ্ন আছে, দুই একটা প্রশ্ন শেষ করি, তারপরে হচ্ছে আমরা আচ্ছা এখানে কয়েক নম্বর ছিলাম, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের তীব্র, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস তার মানে 10/11, 12 থেকে 10 ডেসিবেল। ওদের স্যার ডাইজেস্ট শুধু রিটেনের কোশ্চেন্স তুলে দেয়া আর নিজেরা নাম দেয় ডাইজেস্ট, হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ, কোশ্চেন্স তুমি তো দেখলে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমাদের মতো কোশ্চেন্স কেউ বানাতে পারবে না ইনশাল্লাহ। কেন? কারণ আমরা চিন্তা ভাবনা করে সুন্দর করে মেডিকেলে আসবে যে এইরকম ওইভাবে কোশ্চেন্সগুলো সেট করি, এবং ব্যাখ্যাগুলো আমরা যেভাবে দিছি, আচ্ছা তুমি কি দেখে বুঝো না রে ভাই, এত কেন কোয়া লাগবে, মানে দেখলে তো বোঝা যায় আমরা কিরকম করে তোমার ব্যাখ্যাগুলো সাজাই দিয়েছি ওয়েবসাইটে, কত সুন্দর। আমি যখন কোশ্চেন্সগুলো সাজাই, আমার যারা বসে সাথে বলে স্যার দেখেন স্যার এত সুন্দর করে ব্যাখ্যা, এগুলো পড়লে তো বোঝাই যাচ্ছে যে এইখান থেকে আসবে, কি সুন্দর পড়তে মন চায়। তাহলে এইটা স্যার যে ক্লাস বুক দিছে ওইটা স্যার সব বুকের মেডিকেল এক্সামের কোশ্চেন, স্যার ক্লাস যখন শুরু করেন আমরা যদি শেয়ার করে দিই তাহলে সবাই জানতো আপনার পড়া, আমি তো ওইটা কোনোদিন কই না যে শেয়ার, তো মানে ওইটা সবাই তো কয় যে না, আমার অফিস থেকে কয় স্যার সবাই কয় যাই শেয়ার করো, জোরে জোরে বেশি করে শেয়ার করো, নাম করো। আমার কথা হচ্ছে যে ঘুমে না ডাকার পরামর্শ, ওজন ঠিক রাখতে হবে, রাতে কম খাইতে হবে, ঠিক আছে, এই দুইটা হলে কমে যাবে। আর হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ খাইতে পারো, এটা কাজ করে হোমিওপ্যাথিক, বলে দিলাম যে আমি কি আমি সত্যিটাই বলি। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের তীব্রতা লেভেল কত? 10 ডেসিবেল। যে কয়েকটা শব্দ একের পর এক উচ্চারিত একটি সূর্যযুক্ত শব্দের সৃষ্টি করে তাকে কি বলে? তাহলে এটাকে স্বরমাধুর্য বলে, স্বরমাধুর্য, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে 20 ডেসিবেল শব্দ প্রমাণ তীব্রতা শব্দ আছে, 20 মানে 2টা শূন্য, মানে 20 মানে কি 2, তো 2 মানে 2টা শূন্য, তার আগে 100 ডেসিবেল, বুঝতে পারছো? মাথায় ঢুকছে আমি কি বলছি? 100 ডেসিবেল, ওকে ফাইন। ইনশাআল্লাহ দেখিও যে জিনিসটা কি হয়। একটি ক্যাসেট প্লেয়ার হতে নিঃসৃত শব্দের কোনো 30 থেকে 60 হয়েছে, শব্দের তীব্রতা 30 থেকে 60 মানে কি দ্বিগুণ হয়েছে, তাহলে 3 ডেসিবেল হবে, 3 ডেসিবেল। তাহলে বুঝতে পারছো আমার কথা? ইনশাআল্লাহ সবগুলো জিনিসের দ্রুততার সাথে হবে। এবং যে জিনিসটা আমি বারবার বলি যে ইনশাআল্লাহ, হ্যাঁ তবে এটা ভালো কথা, ওই যে মানে শেয়ারের কথা আমি কোনোদিন বলি না, কিন্তু আসলে এটা মনে হয় বলাই লাগবে না। আগে ইয়াটা দেখে, 2 নম্বর এটা হচ্ছে যে রেজাল্টগুলো ওইগুলাই দেখাই না, দেখো এখনই শুরু হবে দিনা। আমি এই যে এদের কথা বলতেছিলাম, তোমাদের তো ভার্সিটি তো খুব ইজি, দেখবা যে একদম ঝটপট করে পড়ায় ফেলবো, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ এখনই আমাদের হচ্ছে যে, আর আজকে শোনো রাতে তোমাদের হচ্ছে রাত 9টায় যে ইনশাল্লাহ আমরা আসবো, 9টা, 9:15, 9:30, যে কোনো যত তাড়াতাড়ি বাড়ি চলে আসবো ইনশাল্লাহ।
রাতে ইনশাআল্লাহ 9টায় চেষ্টা থাকবে। ওইখানে আমরা 2টা অধ্যায় টার্গেট করছি। একটা হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরে, আজকে তো আমাদের নর্মালি লেকচার নেই, সেটা হচ্ছে বর্জ্য নিষ্কাশন, হিলিয়াম নিয়ন, বর্জ্য নিষ্কাশন। আর একটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার, এটা গেল ইয়ার বর্জ্য নিষ্কাশন, আর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা, বর্জ্য নিষ্কাশন আর পদার্থের গাঠনিক ধর্ম, এটার লেকচার আপলোড হয়েছে কিনা, না হলে এটা শর্ট সিলেবাস। বর্জ্য নিষ্কাশন, হ্যাঁ বাস এটা দিয়ে দাও। হ্যাঁ, সবাইকে এখন সামনে শেয়ার দিতে বোধহয় কইতে হবে, এটা বোধহয় তাহলে ভালো বুদ্ধি। এটা আমার, যদি আমি এটা ছোট লোকই লাগে আমার, যে শেয়ার দাও টিয়া, এটা জীবনে আমি কইনি, আমি কোনোদিন আমার কোনো ভিডিও কইনি শেয়ার দাও, এটা ঠিক আছে। অনেকে মনে করে দিলে কি ভাইয়া রাগ করবে, না মার্কেটিং হলে রাগ করবো কেন, আমাদের তো বিজনেসের জন্য লাভ। হ্যাঁ ঠিকই আছে, বেশি টাকা লাভ হবে, এটা লাভই হবে। রুটিন স্যার, স্যার সকাল, মোহাম্মদ তাহসিন, সকালে প্রাইভেট থাকলে, আসলে সকালে প্রাইভেট থাকাই উচিত না, প্রাইভেট থাকা উচিত দুপুরের থেকে বিকালের মাঝখানে। বলতে হবে না, আমরা বুঝে গেছি স্যার। ওই সব আপনার সাথে সিস্টেম যায় না। আমি এগুলো কোনোদিন, মানে আমার লজ্জাতে আমি ওইটা করতে পারবো না জীবনে, যে ভাই আমার এটা শেয়ার তো। অনেকে কয় আমাকে অফিস থেকে, সবাই বলে যে স্যার, সবাই বলে আপনি, হ্যাঁ তা যাই হোক। তা ইয়াটা হচ্ছে যে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে ঠিকভাবে ইনশাল্লাহ পড়বো। স্যার ফিজিক্স কেমিস্ট্রির যে ম্যাথগুলো আছে ওইগুলো শর্ট ওয়েতে ক্যালকুলেটার ছাড়া কীভাবে করবো, এটা আমি আছি না, আমি তো করাবো, টেনশন রেখে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সত্যি কই, বিজনেস ভালো জিনিস, কিন্তু মানে আমি ওইভাবে প্ল্যানিং করি না, সামনে করব। স্যার ঢাকা ফেসবুক থেকে ওরা রেগুলার আমাদের ফোন দিচ্ছে, বলছে যে আপনাদের প্রতিষ্ঠান মার্কেটিং পলিসিটা চেঞ্জ করে না কেন, এত ভালো সব কিছু, ওরাই বুঝে গেছে। ফেসবুক কাকে ফোন দেয় আমি জানি না, বাংলাদেশে আমাদের স্যার আর কাকে দেয় কিনা আমি জানি না অ্যাবসলিউটলি। হ্যাঁ, তা ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের ক্লাস কবে, এখনই শুরু হবে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট। তাহলে আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে পড়বো হচ্ছে ইংলিশ পড়বো। এই মেডিকেলের যারা ইংলিশটা এখানে মানে মিল আছে, তো এই যেগুলো মিল নেই সেগুলো বলে দিব, যেগুলো জীবনে বলে দিব যেগুলো করবো না। তবে আজকে যেটা পড়বো মিল আছে, করলে লাভ হবে, করতে পারো। আর ক্লাস কিন্তু ডিলিট হয়ে যাবে। আর ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে ইয়া পড়াবো কি সাধারণ জ্ঞানটা আজকে সবারই হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। না শেয়ার আমার ওই ছোটো লোক, এটা আমি পাবো না, তোমরা এমনি করতে চাইলে করবা, কিন্তু এটা আমি কবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকিও, দোয়া করিও ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, হ্যাঁ এখনই পেজই লাইভ, এখনই মানে এখনই শুরু করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।